মেইন ভার্বকে যদি কখনো নেগেটিভ করতে হয়, মেইন ভার্ব সমান সমান কি নেগেটিভ যদি করতে হয়, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি নেগেটিভ। তো মেইন ভার্বকে আমরা নেগেটিভ করতে হলে সরাসরি কখনোই নট যোগ করতে পারবো না। অর্থাৎ আমি সেখানে এমনি নট যোগ ভার্বটা মেইন ভার্বটা জীবনেও বলতে পারবো না। তো মেইন ভার্বকে কি করতে হবে নেগেটিভ করার জন্য নট এর আগে, নট এর আগে, নট এর আগে আমাদেরকে যোগ করতে হবে ডু, অথবা হচ্ছে তোমার ডাজ, অথবা হচ্ছে তোমার ডিড, তারপরে আমরা যোগ করতে পারবো নট। ঠিক আছে? তাহলে মেইন ভার্বকে নেগেটিভ করতে অবশ্যই আমাদের কি আনতে হবে সামনে ডু ডিড ডাজ প্লাস নট, তারপরে হচ্ছে আমরা কি করব মেইন ভার্বটা লিখতে হবে, মেইন ভার্ব। এবার খেয়াল করো এখানে তো অক্সিলারি ভার্ব তিনটা, তাই না? হেল্পিং ভার্ব। তো ডু আর ডাজ ব্যবহার করবো হচ্ছে প্রেজেন্ট টেন্স হইলে, পাস্ট টেন্স হইলে ব্যবহার করবা ডিড। তো সাবজেক্ট প্লুরাল হইলে ডু, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ডাজ। এখন দেখো, এখন বলছে যে বাট দোজ হু আর, আবার দেখো দোজ হু আর যারা, অনেকজন, তাই না? এখানে দেখো অনেকজন হওয়ার কারণে আমরা এখানে প্লুরাল হইছে, তো প্লুরাল হলে কি নিব প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে কি নিব ডু প্লাস নট প্লাস মেইন ভার্ব। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে, এখানে উত্তরটা হবে ডু নট শাইন, ডু নট শাইন। মনে রাখতে হবে ডু ডিড ডাজ এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় অথবা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো আমরা সব সময় কি করি রুলস গুলো আগে শিখি তারপরে প্র্যাকটিস করার চেষ্টা করি, কিন্তু আমরা এবার একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কোশ্চেন। এই যে দেখো তোমাদের আমি ঢাকা বোর্ড 25 সালে আসা একটা কোশ্চেনের সলভ দেখাবো, প্লাস আমাদের এখানে বাংলা অর্থ দেয়া আছে। এইগুলা এই কোশ্চেনটা সলভ করার জন্য যে রুলস গুলো প্রয়োজন আমি তোমাদেরকে এখানে নোট আকারে লিখে দেবো ইনশাল্লাহ। তো তোমরা চাইলে নোট করতে পারো, আর নোট করলে তোমাদের এগুলা অনেক উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলো রাইট ফ্রম ভার্বের আমরা ক্লাসটাতে চলে যাই। আগে বলছে এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 25 সালের প্রশ্নটা সলভ করতেছি। আমাদের ডিরেকশনটা একটু পড়ে নিতে হবে। বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, আমাদেরকে বলছে এই টেক্সটটা পড়ো এবং গ্যাপগুলো কি করো পূরণ করো। তারপরে কি বলছে দেখো এখানে উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ ব্যবহার করে আমাদের সাবজেক্ট অনুসারে কি করতে হবে এই প্যাসেজ এই গ্যাপটা পূরণ করতে হবে। আমরা জানি এই রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, রাইট ফর্ম ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ ব্যবহার করা। অর্থাৎ একটা বাক্যের মধ্যে রুলস অনুসারে আমরা ভার্বের ফর্মগুলো ব্যবহার করব। আমরা সকলে জানি ভার্বের ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এছাড়াও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের আগে টু হয়। হ্যাঁ, এরকম ফর্মগুলো আমরা ব্যবহার শিখতে হবে। তো চলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখি। বলা আছে দেখো, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ট্রুথ মানে কি সত্য, রেইন, রেইন মানে হচ্ছে তোমার জয় লাভ করা, বিজয় লাভ করা, ওভার ফলসহুড, অর্থাৎ ওভার ফলসহুড বলতে হচ্ছে মিথ্যাকে ছাড়িয়ে কি করে আমাদের সত্য জয় লাভ করে। অর্থাৎ আহ, আমরা জানি একটা কথা, সেটা হচ্ছে সত্যের জয় সর্বদা হয়, তাই না? তো এখন দেখো সত্যের উপরে কি হয়, মিথ্যার উপরে কার জয় হয়, মিথ্যার উপরে সত্যের জয় হয়। তো এই সত্যের জয় হয়, এটা একটা কি, এটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। তো আমরা অবশ্যই জানি, আমরা এতদিন যে রাইট ফর্ম ভার্ব পড়ছি, আমরা পড়ছিলাম, আমরা এখানে ইম্পর্টেন্ট রুলস গুলা এখানে নোট করব। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলা নোট করবে, তাইলে তোমাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আগে বোঝার চেষ্টা করো, এখন লিখতে হবে না, আগে বোঝার চেষ্টা করো। তো নোট নাম্বার ওয়ানে আমরা লিখবো হচ্ছে যদি আমাদের সেন্টেন্সটি কি হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, তাইলে আমাদেরকে উত্তরটা কিসে করতে হবে, উত্তরটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা, ভার্বে কি ব্যবহার করা, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা। এর রিলেটেড আরেকটা কথা জানতে হবে আমাদের, ওই রিলেটেড কথাটা কি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কি কি, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে আমরা জানি হি, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে ইট, হ্যাঁ,
তারপর হচ্ছে কোনো নাউন, যেটা অবশ্যই কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের কি করতে হবে, প্লাস ভার্ব প্লাস এস যোগ করতে হবে, অথবা ইএস, অথবা কি করব ক্ষেত্রে বিশেষ আই ইএস যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের রুলস। রুলস নাম্বার 1-এ আমরা কি শিখলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অথবা এটা যদি চিরন্তন সত্য হয়, অথবা তোমার সায়েন্টিফিক ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, মানে যেগুলো আমরা প্রতিদিন করি, অভ্যাসগত কর্ম, অথবা চিরন্তন সত্য হয়, তাহলে আমাদেরকে উত্তরটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি করি, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। আবার যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট, অথবা কোনো নাউন যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, আবার মনে রাখতে হবে অতিরিক্ত ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। ঠিক আছে, প্রসঙ্গত বলতে হয় তোমাদেরকে, আমরা আরো কিছু অ্যাডভার্ব থাকলেও কিন্তু বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তারপর হচ্ছে তোমার সামটাইমস থাকে, সামটাইমস থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলে ইউজারলি থাকে, ইউজারলি, হ্যাঁ, তারপর হচ্ছে জেনারেলি, জেনারেলি, তারপর হচ্ছে ওকেশনালি, ওকেশনালি, হ্যাঁ, এগুলো যদি থাকে সামটাইমস, হ্যাঁ, আবার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এভরিডে, এভরি ডে, তো ইত্যাদি, এগুলো আমরা বেশি পাবো, থাকলে বুঝবো অবশ্যই এটা কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা রুলস শিখলাম সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হইলে, তারপর হচ্ছে আমরা আরো বলছিলাম যে যদি হেবিচুয়াল ফ্যাক্ট হয়, হেবিচুয়াল ফ্যাক্ট, হ্যাঁ, অথবা সাইন্টিফিক ট্রুথ হয়, তাইলে আমরা কি করতে হবে, উত্তরটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট মানে শিখলাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আবার শিখলাম কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাইলে অর্থাৎ হি, শি, ইট হয়, তাইলে ভার্বের সাথে কি করতে হবে, ভার্বের শেষে এস, ইএস অথবা আইইএস যোগ করতে হবে। আবার এই জিনিসটা যদি না থাকে, তাহলে সেন্টেন্সে পাবা কি, অলওয়েজ, সামটাইমস, রেগুলারলিও কিন্তু থাকতে পারে। আমি লিখে দিতে পারি এখানে, অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, এখান দিয়ে লিখে দিই, রেগুলারলি থাকলে আমরা কি করব, এই ইউজারলি থাকলে আমরা অবশ্যই কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, আর থার্ড পারসন সিঙ্গুলার হইলে এস অথবা ইএস। এখন দেখো, সত্যের মানে মিথ্যার উপরে সত্য বিজয় হয়, তাহলে এটা তো একটা চিরন্তন সত্য কথা। তার মানে আমরা এখন কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্টটা দেখতে হবে, দেখো সাবজেক্টটা আছে ট্রুথ, ট্রুথ শব্দের শেষে যদি টিএইচ থাকে, এটা একটা নাউন হয়, ঠিক আছে। তো এই যে দেখো, নাউন থার্ড পারসন সিঙ্গুলার একটা বুঝেছে, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। দেখো এখানে ট্রুথটা কিন্তু আনকাউন্টেবল নাউন, মনে রাখবো আনকাউন্টেবল নাউনের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, তাহলে এখন ভার্বের সাথে কি যোগ করতে হবে, এস। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে রেঞ্জ, REIGNS। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। রাইট ফর্ম ভার্ব পড়বা, কিন্তু তুমি এই রুলসটা জানবা না, এটা কিন্তু খুবই একটা মারাত্মক অপরাধ হবে তোমার জন্য। রাইট ফর্ম ভার্ব পড়ার সময় আমরা শুরুতেই কিন্তু এই রুলসটা পড়তে হয়, সকল ক্ষেত্রে আমাদের এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, বি নাম্বারে বলছে স্পিক দ্য ট্রুথ। প্রথমত দেখো, বি নাম্বার উত্তরটা কি হবে, বি নাম্বার উত্তরটা হবে এখানে স্পিকিং, উত্তরটা হবে স্পিকিং। হ্যাঁ, তোমাদের হয়তো প্রশ্ন আসছে কিভাবে আমরা এখানে স্পিকিংটা করলাম, তাই না? ধৈর্য ধরো, আমি সবগুলা রুলসে তোমাকে বলবো। দেখো এখানে স্পিকিং এর আগে কি লেখা আছে, অফ। আমরা জানি অফ হচ্ছে একটা প্রিপোজিশন, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। তো আমরা এখানে মার্ক করব এটা, এখানে প্রিপোজিশনের পরে যদি, রুলসটা বুঝো, রুলসটা হচ্ছে আমরা রুলস নাম্বার 2, নোট নাম্বার 2-তে আমরা লিখব, যদি প্রিপোজিশন থাকে, কি থাকে, প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে যদি প্লাস একটা ভার্ব থাকে, কি থাকে, ভার্ব থাকে, তাইলে আমাদের অবশ্যই কি করতে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা এটা, এই নিয়ে আমরা কয়টা রুল শিখলাম, দুইটা রুলস। প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ করতে হবে। এই কারণে দেখো, অফ যেহেতু একটা প্রিপোজিশন, এই কারণে আমরা স্পিক থেকে কি করলাম, এখানে স্পিকিং। আশা করি বুঝতে পারছো, স্পিকিং দ্য ট্রুথ।
তো যারা সবসময় কি বলে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, যাদের অভ্যাস আছে কি বলার, স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার, ড্যাশ রেসপেক্ট এভরিওয়্যার। তারা সকলে কি করে এভরিওয়্যার সব জায়গায় সম্মানিত হয়। এই যে দেখো সম্মানিত হয়, তারা নিজে নিজে হয় না, কারো দ্বারা সম্মানিত হয়। এমন অর্থ প্রকাশ করলে, এমন একটা কাজ যদি কারো দ্বারা প্রকাশ করায়, তাইলে কিন্তু এটা আমাদের প্যাসিভ ভয়েসে চলে যেতে হবে। তো তোমাদেরকে আগেই শিখে রুলসটা, সেটা হচ্ছে রুলস নাম্বার 3, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস নিয়ে অনেক আলোচনা করা যাবে। আমরা শর্টকাটে যদি বলি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে সব সময় আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্বের পরে অবশ্যই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এখন খেয়াল করো, অক্সিলারি ভার্ব যে আনবা, এটা আনতে হবে টেন্স ও পার্সন অনুসারে। ঠিক আছে? যেমন এখানে দেখো, এই সকল জায়গায় সম্মানিত হয়, এটাও করতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তখন আমাদের আনতে হবে এম অথবা হচ্ছে ইজ অথবা হচ্ছে আর। হ্যাঁ, এম ইজ, তারপর হচ্ছে আর, তারপরে প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে ভার্ব থ্রি, প্যাসিভ মানে ভার্ব থ্রি, এখানে লিখবো ভার্ব থ্রি। তার মানে যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদেরকে কি করতে হবে, এম ইজ আর প্লাস ভার্ব থ্রি আনতে হবে। তো এখন কোনটা আনবো, দেখো এখানে সাবজেক্ট আসলে কোনটা। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে তোমার এখানে দেখো, হু হচ্ছে একটা কি রিলেটিভ প্রোনাউন। হু এর আগে দেখো লেখা আছে দোজ, তারা। হ্যাঁ, হু, যারা কি করে অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, যারা সব সময় সত্য বলার হেবিট আছে, অভ্যাস আছে। তো যারা, যাদের অভ্যাস আছে, অনেকজন, তাই না, দোষ, অনেকজনের কথা বলতেছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল। তো আমরা এখান থেকে যদি প্লুরাল হয় তাহলে নিব হচ্ছে আর, আর যদি সিঙ্গুলার হইতো তাহলে নিতাম ইস, আর সাবজেক্ট যদি কোনোভাবে আই হইতো তাহলে নিতাম ইস। তাহলে দোষ দিয়ে যেহেতু অনেকজনকে বুঝাইছে বুঝাইছে, এ কারণে আমরা কি করব, এই কারণে আমরা এখানে নিব হচ্ছে আর। তার মানে এখানে নিতে হবে আর, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রেসপেক্ট থেকে হবে রেসপেক্টেড, রেসপেক্টেড, রেসপেক্টেড। তো এই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নোট নাম্বার 3, এবং হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসিভ ভয়েস, আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসের বিস্তারিত আলোচনা করা যাবে, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। পরে দেখো, বাট দোজ হু আর ইনভলভ ইন টেলিং লাইস, কিন্তু দেখো যারা ইনভলভ ইন, জড়িত আছে কোথায়, ইন টেলিং লাইস, মিথ্যা বলে, তারাকে দেখো শাইন ইন লাইফ। তো শাইন মানে তো উজ্জ্বল করা, জীবনে সফলতা অর্জন করে, এরকম কিছু বোঝায়। তো তারা কি আসলে শাইন করতে পারবে জীবনে, যারা মিথ্যা কথা বলে? না, তারা মিথ্যা কথা বললে জীবনে শাইন করতে পারবে না, তার মানে নেগেটিভ। তার মানে এখানে আমরা কি করতে হবে, নেগেটিভে উত্তরটা করতে হবে। শাইন, দেখো শাইন হচ্ছে একটা ভার্বের মানে এটা হচ্ছে একটা মেইন ভার্ব। তো আমরা কিন্তু একটা নিয়ম শিখতে হবে এখানে, মেইন ভার্বকে যদি নেগেটিভ করতে হয়, নোট নাম্বার 4 অথবা রুলস নাম্বার 4, যেটাই বলো তোমরা, মেইন ভার্বকে যদি কখনো নেগেটিভ করতে হয়, মেইন ভার্ব সমান সমান কি নেগেটিভ যদি করতে হয়, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি নেগেটিভ। তো মেইন ভার্বকে আমরা নেগেটিভ করতে হলে সরাসরি কখনোই নট যোগ করতে পারবো না। অর্থাৎ আমি সেখানে এমনি নট যোগ ভার্বটা, মেইন ভার্বটা জীবনেও বলতে পারবো না। তো মেইন ভার্বকে কি করতে হবে, নেগেটিভ করার জন্য নট এর আগে, নট এর আগে, নট এর আগে আমাদেরকে যোগ করতে হবে ডু, অথবা হচ্ছে তোমার ডাজ, অথবা হচ্ছে তোমার ডিড, তারপরে আমরা যোগ করতে পারবো নট। ঠিক আছে? তাহলে মেইন ভার্বকে নেগেটিভ করতে অবশ্যই আমাদের কি আনতে হবে সামনে, ডু ডিড ডাজ প্লাস নট, তারপরে হচ্ছে আমরা কি করব, মেইন ভার্বটা লিখতে হবে, মেইন ভার্ব। এবার খেয়াল করো, এখানে তো অক্সিলারি ভার্ব তিনটা, তাই না, হেল্পিং ভার্ব। তো ডু আর ডাজ ব্যবহার করবো হচ্ছে প্রেজেন্ট টেন্স হইলে, পাস্ট টেন্স হইলে ব্যবহার করবা ডিড। তো সাবজেক্ট প্লুরাল হইলে ডু, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ডাজ। এখন দেখো, এখন বলছে যে বাট দোজ হু আর, আবার দেখো দোজ হু আর, যারা, অনেকজন, তাই না। এখানে দেখো অনেকজন হওয়ার কারণে আমরা এখানে প্লুরাল হইছে। তো প্লুরাল হলে কি নিব, প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে কি নিব, ডু প্লাস নট প্লাস মেইন ভার্ব। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে, এখানে উত্তরটা হবে ডু নট শাইন, ডু নট শাইন। মনে রাখতে হবে ডু ডিড ডাজ এর পরে সবসময় ভার্বের
প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় অথবা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। খেয়াল করো, ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে যে ভার্বের সাথে এস অথবা ইএসও যোগ হয় না, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তোমার সাবজেক্ট যাই হোক। এবার 4 নম্বরে দেখো, দ্যাটস ওয়াই, এই কারণে উই সি দ্যাট মেনি গ্রেট ম্যান, এ কারণে আমরা দেখি অনেক মানুষ ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে, ইউজ টু প্রিচ দ্য ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিমেন। তো ওই দেশের যারা হচ্ছে তোমার গ্রেট মানুষ পিপল, মানুষজন, তারা কি ইতিহাসের গ্রেট মানুষরা কি করে তাদের দেশের মধ্যে এই সত্যের কি করে, সত্যের প্রিচ মানে হচ্ছে প্রচার করে, প্রিচ মানে হচ্ছে প্রচার করা। এখন প্রথমত উত্তরটা হবে এখানে হচ্ছে প্রিচ। এখন তোমাদের প্রশ্ন আসছে যে প্রিচ এখানে উত্তরটা কিভাবে হইল। তো প্রিচ উত্তর হওয়ার কারণটাই আমরা এখানে একটা রুলস দেখবো। দেখো এখানে সামনে কি আছে, ইউজ টু আছে। তো বাক্যের সেন্টেন্সের মধ্যে যদি ইউজ টু থাকে, এই ইউজ টু নিয়ে আমাদেরকে রুলস শিখতে হবে। তো খেয়াল করো, রুলস নাম্বার 5 অথবা নোট নাম্বার 5 যাই বলো, বাক্যের মধ্যে যদি ইউজ টু থাকে, কি থাকে, ইউজ টু থাকে, তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। কি ফর্ম ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে কি, ভার্বের বেস ফর্ম হচ্ছে আমরা আইএনজিও যোগ করবো না, এস অথবা ইএস কোনো কিছুই যোগ করবো না, জাস্ট ভার্ব ওয়ানটাই যোগ করে দিব। তো ইউজ টুর পরে সবসময় কি করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, আরেকটা রুলস আছে ইউজ টু নিয়ে, সেটা হচ্ছে ভি ভার্ব প্লাস, ভি ভার্ব প্লাস যদি ইউজ টু থাকে, ভি ভার্ব প্লাস ইউজ টু থাকলে তখন আমাদেরকে যেটা করতে হবে, যখন তখন আমাদের কি করতে হবে, ভার্বের সাথে এই যে ভার্ব প্লাস আইএনজি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো বি ভার্ব মানে কি, ভি ভার্ব যদি আমি তোমাদেরকে বলি, ভি ভার্ব মানে হচ্ছে এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার। তো ইউজ টুর পরে আগে যদি, ইউজ টুর আগে যদি, এখান থেকে আমি একটু রেড মার্ক করে দিচ্ছি, দেখো ইউজ টুর আগে যদি আমরা সবসময় ভি ভার্ব দেখি, দেখো আমি এখানে সবুজ কালি করে দিলাম, ইউজ টুর আগে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাইলে আমরা করবো হচ্ছে ভার্বের সাথে আইএনজি। কিন্তু ইউজ টুর আগে যদি কোনো ভি ভার্ব না থাকে, দেখো সামনে কোনো ভি ভার্ব নাই, তাহলে আমরা শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। এখানে কি হয়েছে, এখানে হচ্ছে দেখো ইউজ টু আছে, ইউজ টু আছে, সামনে কোনো এম ইজ আর নাই, এই কারণে ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটাই লিখে দিলাম। আশা করি তোমরা বুঝছো। তারপর দেখো বি, দেখো এখানে বি লেখা আছে, বি ট্রুথফুল, সত্যবাদী হও। আচ্ছা, তো বি ট্রুথফুল, ট্রুথফুল মানে কি, সত্যবাদী। ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, মানে সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য, সোসাইটির জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখো এখানে উত্তরটা প্রথমত আমি বলবো হচ্ছে উত্তর হবে বিং, তাই না, বিং। এখন তোমরা তো বুঝতেছো না হয়তো বিং কেন হইল, বিং হওয়ার রিজনটা আমি তোমাদেরকে এখনই বলতেছি। দেখো এখানে ট্রুথফুল, বিং ট্রুথফুল হওয়ার কারণ, এখানে ইজ হচ্ছে একটা ভার্ব, ইজ হচ্ছে একটা ভার্ব। তো ভার্বের আগে কি থেকে, ভার্বের আগে থাকে হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট অবস্থানে যদি কখনো দেখো গ্যাপ দেওয়া আছে এবং ভার্ব দেওয়া থাকে, অবশ্যই ওই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে বি তো একটা ভার্ব, বি তো একটা ভার্ব, এই কারণে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি। এই কারণে কি করতে হবে, আইএনজি। এই কারণে আমরা বি এর সাথে, বি এর সাথে কি করলাম, আইএনজি, বিং করলাম। আরেকটা জিনিস তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, নোট নাম্বার 6 লিখতে পারো, সেটা হচ্ছে যদি সাবজেক্ট অবস্থানে যদি বি না থাকে, যদি সাবজেক্টের পরে ভার্বের অবস্থানে যদি বি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট অবস্থা, ভার্ব অবস্থানে যদি বি থাকে আমাদেরকে অবশ্যই, এখানে আমরা কিন্তু আগেই জানছি এই যে বি থাকা মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার করা। তার মানে আমরা যদি কখনো বি দেখি ব্র্যাকেটের মধ্যে, আমরা বি এর পরিবর্তে এম ব্যবহার করব, তারপর অথবা হচ্ছে ইজ ব্যবহার করব, অথবা হচ্ছে আর ব্যবহার করব, ওয়াজ অথবা হচ্ছে ওয়ার ব্যবহার করব। এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এম ইজ আর ব্যবহার করব প্রেজেন্ট টেন্স হলে, ওয়াজ ওয়ার ব্যবহার করব ফার্স্ট টেন্স হলে, ইজ ব্যবহার করব সাবজেক্ট সিঙ্গুলার হইলে, আর ব্যবহার করব সাবজেক্ট প্লুরাল হইলে, ওয়াজ সাবজেক্ট সিঙ্গুলার হইলে, ওয়ার সাবজেক্ট প্লুরাল হইলে। তো আমরা গুরুত্বপূর্ণ 6টা নোট এখানে শিখে ফেললাম। তারপরে পরে দেখো ইট, হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু ইন, মেক। আচ্ছা এখানে দেখো ইট হচ্ছে একটা সাবজেক্ট, তাই না। তো আমরা তো একটু আগে পড়ছিলাম প্রথম রুলসের মধ্যে, যদি এটা কিন্তু আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখো ইট, ইট হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে কি করতে হয়,
ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তাইলে এখানে যেহেতু ইট আছে সাবজেক্ট প্রোনাউন হিসেবে বসছে, তো ইট হোল্ডের সাথে আমাদের কি যোগ করতে হবে, ভার্বের সাথে এস যোগ করতে হবে। তাইলে এটা কিন্তু আমাদের কি হলো, এটা আমাদের হোল্ডস হলো। এবং এই রুলসটা অবশ্যই আমাদের রিপিটেড রুলস। তো তোমরা খেয়াল করতেছো এখন কিন্তু আমাদের রুলস গুলো কি হইতেছে, রিপিট হওয়া শুরু করছে। তারপরে দেখো হাইয়েস্ট ভ্যালু ইন, আবার দেখো ইন পাইলাম। ইন কিন্তু একটা প্রিপোজিশন। তো তোমরা প্রিপোজিশন যারা চিনো অবশ্যই বুঝবা যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তো একটু আগে পড়ছিলাম এই যে অফ, রুলস নাম্বার 2 তে দেখো পড়ছিলাম আমরা, আবারও রিপিট, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেহেতু এখানে ইন একটা প্রিপোজিশন, তার মানে মেক একটা ভার্ব, এখন ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তার মানে উত্তরটা হবে মেকিং। মনে রাখতে হবে কোনো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে আমাদেরকে ইটা উঠাইয়া কি করতে হবে, আইএনজি করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, ই সহ কিন্তু আইএনজি করলে হবে না। তারপরে দেখো দিস কোয়ালিটি, এই গুণ, এই কোয়ালিটি বলতে কোনটাকে বুঝাইছে, কোয়ালিটি বলতে সত্যতাকে বুঝাইছে। হ্যাঁ, সত্যকে বুঝাইছে। তো দিস কোয়ালিটি, এই কোয়ালিটি, এই গুণ, এই কোয়ালিটি কি গণা যাবে না, কোয়ালিটি গণা যাবে না। এই কোয়ালিটিটা হচ্ছে একটা নাউন, টি ওয়াই থাকলে, এটা শব্দের শেষে যদি টি ওয়াই থাকে এটা নাউন হয়। এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। একটু পরে নেই, দেখো দিস কোয়ালিটি considered as one of the essential factors that empowers us from within। এখন দেখো এই কোয়ালিটিকে বিবেচনা করা হয়, আমি একটু আগে বলছিলাম যদি করা হয় এমন অর্থ প্রকাশ করে, হয় অর্থ প্রকাশ করে, অথবা কোনো একটা কাজ অন্য কারো দ্বারা করা হয়, তখন আমাদেরকে করতে হয় পেসিভ ভয়েস। আর পেসিভ ভয়েস মানে কি, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3। তখন প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই কারণে আমরা কি করছি, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি করছি। এখনো কিন্তু দেখো এটা বিবেচনা করা হয়, তো করা হয় এমন হইলে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করি। এখন দেখো লেখা আছে কোয়ালিটি, আগেই বলছিলাম কোয়ালিটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ভার্ব হয় সিঙ্গুলার, আমরা জানি সিঙ্গুলার নিতে হবে ইজ, তো নিলাম হচ্ছে ইজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কনসিডার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হইছে কনসিডার্ড, কনসিডার্ড। এটাও কিন্তু আমরা কি করলাম, প্যাসিভ ভয়েসে, এটাও আমাদের কি হইলো, এটাও আমাদের রিপিট রুলস হইলো। তারপর দেখো এখানে লেখা আছে এ ট্রুথফুল ম্যান ইজ, হ্যাঁ, এ ট্রাস্ট পারসন। তো পারসন হচ্ছে একটা নাউন, ঠিক আছে। তো নাউনের আগের অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভের। তো এখানে তো আমরা রাইট ফর্ম ভার্ব পড়তেছি, তাই না। তো এটার অর্থটা খেয়াল করো, একজন সত্যবাদী মানুষ হচ্ছে একজন বিশ্বস্ত মানুষ। তো বিশ্বস্ত মানুষ, এটা হচ্ছে এখানে সামনে একটা আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ লাগবে। পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাইলে ট্রাস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, ট্রাস্টেড, ট্রাস্টেড, ইডি যোগ করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। আসলে এটা কি আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এখানে কি আছে, একটা নাউন আছে। তারপর দেখো এন্ড দিস ট্রাস্ট, এবং এই যে দিস ট্রাস্ট, এই তোমার ট্রাস্ট, এই বিশ্বস্ততা, এই বিশ্বাস। তো ট্রাস্ট, আবারও দেখো ট্রাস্ট বিশ্বাস, তো এটা একটা নাম, তার মানে হচ্ছে নাউন। ট্রাস্ট বিশ্বাস কি গণনা যাবে, গণনা করা যাবে না, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন, আমি তোমাদেরকে যদি একটা নোট নোট দেই, সেটা হচ্ছে নোট নাম্বার 7 হবে, যেগুলা আনকাউন্টেবল, আনকাউন্টেবল অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না। তো নাউনের মধ্যে আমরা পড়ছিলাম আনকাউন্টেবল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অথবা পড়ছিলাম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলা হচ্ছে কি আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল অথবা ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লাস কি হবে, ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। আমি লিখে দিচ্ছি আনকাউন্টেবল সিঙ্গুলার। তো এই নোটটা খেয়াল করো, নোটটা কি, নাউনটা যদি কি হয়, নাউন, আনকাউন্টেবল নাউন, নাউনটা যদি কি হয়, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের মধ্যে কি কি আছে, ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, পরে সবসময় ভার্বটা কি করব, সিঙ্গুলার করব। তো এখানে এই কারণে আমরা কি করব, এখানে এই ভার্বের সাথে, মেন ভার্বের সাথে এস যোগ করে ভার্বটাকে সিঙ্গুলার করে দিব। তাহলে উত্তরটা কি হবে, BUILDS, বিলস। কি হয়ে গেল আমাদের উত্তরটা হইল বিলস।
আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ হচ্ছে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরে দেখো, কনফিডেন্স মেক্স আস ফিল বেটার। প্রথমত আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব, সেটা হচ্ছে উত্তর হচ্ছে ফিল। এখন তোমাদের প্রশ্ন আসছে, এটা ফিল থেকে ফিলে কেন রইলো? আমাদেরকে তো এটা অবশ্যই জানতে হবে, না জানলে তো আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হবে না। খেয়াল করো, এখানে একটা কি আছে, মেক আছে। কি আছে? মেক। তো তোমরা কি জানো পজিটিভ ভার্বের কথা? কখনো কি শুনছিলা? আমি তোমাদেরকে একটু পজিটিভ ভার্বের রুলসটাও দিয়ে দিচ্ছি। দেখো, তার মানে এটা হচ্ছে রুলস নাম্বার 8 অথবা নোট নাম্বার 8। পজিটিভ ভার্ব, পজি পজিটিভ পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্ব, অসংখ্য পজিটিভ ভার্ব আছে। তার মধ্যে পজিটিভ ভার্ব ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে লেট, তারপর হচ্ছে তোমার মেক, লেট, মেক, তারপর হচ্ছে তোমার গেট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হেল্প, হ্যাঁ, এরকম অসংখ্য ভার্ব আছে। তো এইগুলা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। তো দেখো, এখানে আমরা পাইছি মেক। এখানে শুধু মেক নিয়ে কথা বলি আমরা, বাকিগুলা বিস্তারিত আলোচনা করতে হবে, অনেক বড় আলোচনা। তো দেখো, মেক আমরা লেট এবং মেকের পরে, হ্যাঁ, প্রসঙ্গত এগুলাতেও কিন্তু ব্যবহার হতে পারে, আমরা পরে জানবো। মেকের কথা আগে জানি। মেকের পরে আমরা সব সময় কি করি? মেকের পরে সবসময় আমরা ইনফিনিটিভ ভার্বে বেস ফর্ম ব্যবহার করি। মেকের পরে সবসময় আমরা কি করি? ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। বেস ফর্ম মানে কি? আমরা তো পড়ছি, বেস ফর্ম মানে হচ্ছে যে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয় না। তো দেখো, এই কারণেই কিন্তু আমরা মেক থাকার কারণেই আমরা ফিল থেকে কি করছি? ভার্বে বেস ফর্ম ফিলই ব্যবহার করছি। তারপরে দেখো, when we start, দেখো স্টার্ট হচ্ছে একটা ভার্ব, গেট হচ্ছে একটা ভার্ব। তার মানে আমরা আরেকটা রুলস পাইলাম এখানে। উত্তরটা যদি আগে বলি, উত্তরটা হচ্ছে গেটিং। উত্তরটা কি হবে? গেটিং। কেন গেটিং হইলে? এখন আমরা জাস্ট এই রুলসটাই জানবো। আমরা একটু এটাকে রেড কালার করে নিব আগে। কেন গেটিং হইলো এটা আমরা এখন শিখবো। দেখো, স্টার্ট হচ্ছে একটা ভার্ব, গেটও একটা ভার্ব। তো পাশাপাশি পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, এটা হচ্ছে আমাদের নোট নাম্বার অথবা রুলস নাম্বার 9। যদি দেখো পাশাপাশি দুইটা ভার্ব আছে, ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্ব, ভার্ব প্লাস ভার্ব যদি থাকে, গ্রামার বলছে আমাদেরকে দুইটা ভার্ব থাকলে, পাশাপাশি থাকলে ভার্বের সাথে কি করতে হবে? পরবর্তী ভার্বের সাথে, পরবর্তী ভার্বের সাথে আমাদেরকে অবশ্যই আইএনজি করতে হবে। তাহলে এটা মনে রাখবা, পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তো খেয়াল করো, এখানে আবারও যদি বুঝে দেয়, স্টার্ট ছিল একটা ভার্ব, গেটও ছিল একটা ভার্ব, পাশাপাশি দুইটা ভার্ব থাকার কারণে পরবর্তী ভার্বের সাথে কি হলো? আইএনজি হলো। প্রসঙ্গত দেখো, এখানে ডাবল টি হয়েছে, একটা টি ছিল গেটের মধ্যে, এখানে ডাবল টি হওয়ার কারণ হয়েছে দেখো, গেট বানান, জিইটি, গেট, সব শেষে কি আছে? টি হচ্ছে একটা কনসোনেন্ট। কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল থাকে, নট দুইটা, এক কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল থাকে, তাইলে আমাদেরকে পরবর্তী কনসোনেন্টটাকে ডাবল করে তারপরে আইএনজি যোগ করতে হবে। এই কারণে হইলো গেটিং। পরে দেখো, লাস্ট একটা কোশ্চেন আছে, একটা সেন্টেন্স আছে, উই উইল বিগিন টু প্রসপার, উই উইল বিগিন টু প্রসপার। যাই হোক, বাংলাটা তুমি এখানে দেখে নিতে পারো, বাংলাটার কিন্তু প্রয়োজন পড়তেছে না, আমার বেশি প্রয়োজন পড়তেছে না। দেখো, পরে দেখো, সো, তাই, উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত, ট্রাই হার্ড, কঠোর চেষ্টা করা উচিত, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, মানে মিথ্যা থেকে বিরত থাকতে হবে আর কি, দূরে থাকতে হবে। এখন প্রথমত উত্তরটা হবে টু স্টে, টু স্টে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, উত্তরটা কেন টু স্টে হইল? আসো, এটা তোমাদেরকে এই রুলসটা, স্পেসিফিক রুলসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তার মানে আমাদের নোট নাম্বার হইলো 10। দেখো, এখানে ভার্বের আগে কিছু ভার্ব আছে যেগুলো থাকলে আমাদেরকে অবশ্যই ইনফিনিটিভ করতে হয়। তেমনি ট্রাই হচ্ছে একটা ভার্ব। তো ট্রাই এর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয়, তখন আমরা ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এটা তোমাদেরকে নোট করে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাই। হ্যাঁ, ট্রাই প্লাস কি করতে হবে? ইনফিনিটিভ করতে হবে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের ভার্বের বেস ফর্ম। ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে যেখানে এস অথবা ইএস অথবা আইএস অথবা আইএনজি কিছুই যোগ হবে না, সেটাকে বলে কি? ভার্বের বেস ফর্ম। তো আমরা এই কারণে আমরা কি করলাম? এখানে
ট্রাই থাকার কারণে টু স্টে ব্যবহার করলাম। তো এই ছিল আমাদের মাত্র একটা বোর্ড কোশ্চেনের মধ্যে আমরা 10টা রুলস পাইলাম, এবং হচ্ছে 10টা রুলস যদিও পাই, দেখবা এই 10টা রুলস দিয়ে তুমি রাইট ফর্ম ভার্বের অন্ততপক্ষে 8টা তো তোমার সবগুলা বোর্ডের মধ্যে কমন পাইবা। এই 10টা রুলস তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আর কিছু রুলস আছে, আমরা বাকি প্র্যাকটিসের মাধ্যমে এটা শিখব। তো সবশেষে তোমাদের কাছে জানতে চাই, এই যে আমাদের রুলস উইথ প্র্যাকটিস, আমি যে বলছি 100% ইফেক্টিভ, এই রাইট ফর্ম ভার্বের মধ্যে তোমাদের কাছে কতটুকু ইফেক্টিভ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা। হ্যাঁ, যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। ফেসবুক থেকে যদি ক্লাস করো তাহলে পেজটা লাইক অথবা ফলো করবা। আর ইউটিউব চ্যানেলও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি ইংলিশ বুস্টার। তো এই যে দেখো ইংলিশ বুস্টার, ইউটিউব এবং ফেসবুক, এই যে এফবি আর হচ্ছে ইউটিউব, দুইটার নামে কিন্তু হচ্ছে ইংলিশ ইংলিশ বুস্টার, ইংলিশ বুস্টার। এই দুইটার সাথে তোমরা কি করতে পারো, কানেক্টেড হইতে পারো, তাইলে তোমরা এরকম অনেক ক্লাস পাবা। তো বিদায় নিচ্ছি আজকের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসগুলো দেখতে থাকো, তোমার বন্ধুদেরকে জানাতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী রাইট ফর্ম রাইট ফর্ম রাইট ফর্ম ভার্বের আরেকটা ক্লাসের মধ্যে। আসসালামু আলাইকুম।